হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। পোস্ট বেসি বিএসসি নার্সিং এন্ট্রান্স এক্সাম এবং বিভিন্ন নার্সিং এক্সামের প্রিপারেশনের জন্য আজ আমি আপনাদের সঙ্গে সোশিওলজি থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার শেয়ার করতে চলেছি। আজ আমি আপনাদের সঙ্গে পার্ট 1 নিয়ে আলোচনা করব। চলুন দেখে নেওয়া যাক এই পার্টে কী কী কোশ্চেন আনসার রয়েছে। ফার্স্ট কোশ্চেন, man has more than one wife at a time is called option A polygamy family, option B polyandry family, option C monogamy family, option D none of the above। একজন পুরুষের যখন একের বেশি ওয়াইফ বা একাধিক ওয়াইফ থাকে তখন তাকে কি বলা হয়? অ্যান্সার অপশন এ পলিগ্যামি বলা হয়ে থাকে। পতিপত্নীর সংখ্যার উপর ভিত্তি করে বা হাজব্যান্ড বা ওয়াইফের সংখ্যার উপর ভিত্তি করে ম্যারেজ বা বিবাহের কিছু টাইপস রয়েছে। যেমন মনোগ্যামি হলো যখন একজন পুরুষ একজন নারীকে নিয়ে দাম্পত্য জীবনযাপন করে তখন তাকে এক পতিপত্নীক বিবাহ বা মনোগ্যামি বলা হয়। আর যখন পুরুষ বা নারী একাধিক নারী পুরুষের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তখন তাকে পলিগ্যামি বা বহুবিবাহ বলা হয়ে থাকে। এবং একজন পুরুষের যখন একাধিক ওয়াইফ থাকে তখন তাকে পলিগাইনিও বলা হয়। আর একজন নারীর যখন একাধিক পুরুষের সঙ্গে বিয়ে হয় তখন তাকে বহুপতি বিবাহ বা পলিএন্ড্রি বলা হয়ে থাকে। এখানে সেই টাইপগুলো দেওয়া রয়েছে: মনোগ্যামি ম্যারেজ, পলিগ্যামি ম্যারেজ এবং পলিএন্ড্রি। এবং পলিগ্যামি ফ্যামিলি হলো যখন একজন মেন একাধিক ওমেনকে বিয়ে করেন এবং তাদের সঙ্গে দাম্পত্য জীবনযাপন করেন তখন তাকে বলা হচ্ছে পলিগ্যামি ফ্যামিলি। নেক্সট কোশ্চেন, the dowry is considered as a social evil. Factors responsible for dowry system are option A caste system, option B social custom, option C physical handicaps, option D all of the above। ডাউরি হলো একটি সোশ্যাল লেভেল এবং এই ডাউরি সিস্টেমের জন্য এর মধ্যে কোন ফ্যাক্টরগুলি রেসপন্সিবল? অ্যান্সার অপশন ডি অল অফ দ্য অ্যাবাভ। ডাউরি বা যৌতুক হলো একটি সোশ্যাল ইভিল। এই ডাউরি সিস্টেমের জন্য বেশ কিছু ফ্যাক্টর রেসপন্সিবল, যেমন কাস্ট সিস্টেম, সোশ্যাল কাস্টম, ইনএভিটেবিলিটি অফ ম্যারেজ, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, অ্যাসপিরেশন টু মানি ইন রিচ ফ্যামিলিজ, ফলস নোশন অফ সোশ্যাল স্ট্যাটাস এবং ভিসিয়াস সার্কেল। নেক্সট কোশ্চেন, folk ways more are the which type of social control? Option A informal social control, option B formal social control, option C both option A and B, option D none of the above। ফোক ওয়েজ মোর এগুলি কোন ধরনের সোশ্যাল কন্ট্রোল? অ্যান্সার অপশন এ ইনফর্মাল সোশ্যাল কন্ট্রোল। ফোকওয়েজ কথার অর্থ হলো লোকাচার। প্রত্যেক সমাজে কতগুলি সর্বজনগ্রাহ্য সামাজিক নিয়ম থাকে, যেমন কথা বলার ক্ষেত্রে, বেশভূষায়, চিন্তা পদ্ধতিতে বা আচার আচরণে। সমাজস্থ সকলেই এই রীতি অনুসরণ করবে বলে ধরা হয়, কিন্তু এই রীতিগুলি না মানলে সমাজ কোনো রকম জোর জবরদস্তি করে না। এই জাতীয় বিধি ব্যবস্থাকে উইলিয়াম গ্রাহাম সুমনার লোকাচার বা ফোকওয়ে নাম দিয়েছেন। যেমন আমরা বিয়ে বাড়িতে যেভাবে সেজেগুজে যাব, হসপিটালে যদি কেউ আমার রিলেটিভ অ্যাডমিট থাকে আমরা কিন্তু সেইভাবে সেজেগুজে কিন্তু যাই না। এই রীতি না মানলে তাকে কিন্তু কেউ কিছু বলবে না, কিন্তু তার এই আচরণকে সাধারণ বিধি বহির্ভূত বলে ধরা হবে। অ্যাকচুয়ালি এই ফোকওয়েজ বা লোকাচার না মানলে তাতে কোনো কঠিন শাস্তিযোগ্য কিন্তু হয় না, বা সমাজ কোনো রকম জোর জবরদস্তি করে না। তবে সমাজে সহজ ও স্বচ্ছন্দ গতিতে জীবনযাপনের জন্য এই ফোকওয়েজ বা লোকাচার বিশেষভাবে সহায়তা করে। মোর কথার অর্থ হলো লোকনীতি। প্রত্যেক সমাজে কতগুলি বিধিনিষেধ আছে যেগুলি সমাজের সদস্যরা মানতে বাধ্য হয়। যে কোনোভাবে সমাজ তার সদস্যদের এই বিধিনিষেধ মানতে বাধ্য করে। সমাজবিজ্ঞানের ভাষায় এই বিধিনিষেধের সমষ্টিকে লোকনীতি বা মোরস বলা হয়। উইলিয়াম গ্রাহাম সুমনার লোকাচার বা ফোকওয়েজ এবং লোকনীতি বা মোরসের মধ্যে পার্থক্য দেখিয়েছেন যে যখন লোকাচারের সঙ্গে গোষ্ঠীর ওয়েলফেয়ার অথবা ভালো বা মন্দের মানদণ্ড জড়িত হয়ে যায় তখন সেই ফোকওয়েজ বা লোকাচার লোকনীতি বা মোড়ে পরিণত হয়। যেমন কোনো অনুষ্ঠানে কী ধরনের পোশাক পরা হবে তা ফোকওয়েজ বা লোকাচারের অন্তর্গত, কিন্তু সেই রকম পোশাক পরাকে সমাজে মোরস বা লোকনীতি হিসেবে ধরা হয়। লোকনীতি দুভাবে সামাজিক ক্রিয়াকলাপকে নিয়ন্ত্রণ করে। লোকনীতি কিছু কাজ সমাজের সদস্যদের করতে বাধ্য করে, আবার কিছু কাজের থেকে সদস্যদের দূরে রাখে। লোকনীতি যখন কোনো কাজ থেকে সদস্যদের দূরে রাখে বা সদস্যদের সেটা করতে দেয় না, বাধা দেয় বা নিষিদ্ধ করে, তখন তাকে ট্যাবু বলা হয়। আমাদের এন্টায়ার সোশ্যাল অর্ডার এবং ইউনিটি মেনটেন হয় সোশ্যাল কন্ট্রোলের দ্বারা। বেশ কিছু ইনফর্মাল সোশ্যাল কন্ট্রোল এবং ফর্মাল সোশ্যাল কন্ট্রোল রয়েছে। বিলিফ, ফোকওয়েজ, মোর, কাস্টম, রিলিজিয়ন, পাবলিক ওপিনিয়ন, নর্মস, ট্র্যাডিশন ইত্যাদি হলো ইনফর্মাল সোশ্যাল কন্ট্রোল, এবং ল, পুলিশ, আর্মি, কোর্ট, কাস্টাডি, এডুকেশন ইত্যাদি হলো ফর্মাল সোশ্যাল কন্ট্রোল।
নেক্সট কোশ্চেন, Forms of social stratification is or are: option A caste stratification, option B racial stratification, option C class stratification, option D all of the above. Social stratification form কোনটি? Answer option D all of the above. যখন সোসাইটিকে ডিভাইড করা হচ্ছে সুপিরিয়রিটি এবং ইনফিরিয়রিটিতে এবং এর রিলেশনশিপের সঙ্গে যখন একে অপরের সঙ্গে লিঙ্ক থাকছে তখন তাকে সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন বলা হচ্ছে। এবং সোশ্যাল স্ট্র্যাটিফিকেশনের বেশ কিছু ফর্ম রয়েছে, যেমন কাস্ট স্ট্র্যাটিফিকেশন রয়েছে, রেসিয়াল স্ট্র্যাটিফিকেশন রয়েছে এবং ক্লাস স্ট্র্যাটিফিকেশন রয়েছে। সোশ্যাল এই স্ট্র্যাটিফিকেশনের 3টি ফর্ম রয়েছে। নেক্সট কোশ্চেন, কালচার ইজ আ লার্নড ওয়ে অফ: অপশন এ বিহেভিয়ার, অপশন বি হেলথ, অপশন সি ওয়েলথ, অপশন ডি ফ্যান্টাসি। কালচার কি? অ্যান্সার অপশন এ, কালচার হলো লার্নড ওয়ে অফ বিহেভিয়ার। কালচার হলো একটি অ্যাকোয়ার্ড কোয়ালিটি অফ বিহেভিয়ার, বা বলা যেতে পারে লার্নড প্যাটার্ন অফ বা লার্নড ওয়ে অফ বিহেভিয়ার। এবং এই কালচার এক্সপিরিয়েন্স, ইমিটেশন, কমিউনিকেশন, কনসেপ্ট, থিঙ্কিং এবং সোশ্যালাইজেশন প্রসেসের দ্বারা লার্ন করা হয়। নেক্সট কোশ্চেন, persistent modes and folkways that pass from one generation to another called: option A custom, option B taboo, option C law, option D belief. মোডস এবং ফোকওয়েজ যখন একটি জেনারেশন থেকে অপর একটি জেনারেশনে পাস হয়ে যাচ্ছে তখন তাকে কি বলা হয়? অ্যান্সার অপশন এ, তখন তাকে কাস্টম বলা হয়ে থাকে। কাস্টম হলো একটি ইনফর্মাল সোশ্যাল কন্ট্রোল, এবং কাস্টমে কি দেখা যায়, মোডস এবং ফোকওয়েজ অর্থাৎ লোকাচার এবং লোকনীতি যা রয়েছে সেগুলো একটি জেনারেশন থেকে অপর একটি জেনারেশনে পাস হচ্ছে এবং তখন তাকে বলা হচ্ছে কাস্টম। এবং এই কাস্টম হলো সোশ্যালি অ্যাকসেপ্টেড ওয়ে ইন হুইচ পিপল ডু থিংস টুগেদার ইন পার্সোনাল কন্ট্যাক্ট। যেমন কাস্টমের বেশ কিছু এক্সাম্পল হলো শেকিং হ্যান্ড, বোয়িং অর্থাৎ আমরা হ্যান্ডশেক করছি, হাত জড়ো করে আমরা নমস্কার করছি, এগুলো হচ্ছে এক একটি কাস্টমের এক্সাম্পল। নেক্সট কোশ্চেন, ম্যারেজ উইদিন কাস্ট মিনস: অপশন এ এন্ডোগ্যামি, অপশন বি এক্সোগ্যামি, অপশন সি হাইপোগ্যামি, অপশন ডি হাইপারগ্যামি। উইদিন কাস্টের মধ্যে অর্থাৎ সেম কাস্টের মধ্যে যদি ম্যারেজ হয় তখন তাকে কি বলা হয়? অ্যান্সার অপশন এ এন্ডোগ্যামি বলা হয়ে থাকে। এন্ডোগ্যামি হলো যখন বিয়ে বা ম্যারেজ হচ্ছে সেম গ্রুপ বা সেম কাস্টের মধ্যে, আর এক্সোগ্যামি হলো যখন আউটসাইড দ্য গ্রুপ অর কাস্টের মধ্যে যখন ম্যারেজ হচ্ছে তখন তাকে এক্সোগ্যামি বলা হয়। পলিগ্যামি হলো যখন ম্যারিং মোর দেন ওয়ান স্পাউস। পলিগাইনি হলো মেনি ওয়াইফস যখন থাকছে একজন পুরুষের, এবং একজন ওমেনের বা একজন নারীর যখন মেনি হাজব্যান্ড থাকছে তখন তাকে পলিএন্ড্রি বলা হচ্ছে। এন্ডোগ্যামি বা স্বগোত্র বা অন্তর্বিবাহ রয়েছে এবং এক্সোগ্যামি বা বহির্গোত্র বিবাহ রয়েছে। এছাড়াও বিবাহ বন্ধনের ফলে সামাজিক মর্যাদার পরিপ্রেক্ষিতে বিবাহ বা ম্যারেজকে দুভাগে ভাগ করা হয়েছে, বা ইন্টারকাস্ট ম্যারেজের আরও 2টি ফর্ম রয়েছে: অনুলোম ম্যারেজ বা অনুলোম বিবাহ এবং প্রতিলোম ম্যারেজ বা প্রতিলোম বিবাহ রয়েছে। উচ্চ বংশের পাত্রের সঙ্গে অপেক্ষাকৃত নিম্ন শ্রেণীর কন্যার বিবাহকে অনুলোম বিবাহ বলা হয়, এবং নিম্ন বংশজাত পাত্রের সঙ্গে অপেক্ষাকৃত উচ্চ শ্রেণীর কন্যার বিবাহকে প্রতিলোম বিবাহ বলা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ আ প্রাইমারি সোশ্যাল ইনস্টিটিউশন? অপশন এ স্কুল, অপশন বি কনস্টিটিউশন, অপশন সি বিজনেস, অপশন ডি ফ্যামিলি। এর মধ্যে কোনটি প্রাইমারি সোশ্যাল ইনস্টিটিউশন? অ্যান্সার অপশন ডি ফ্যামিলি। ফ্যামিলি হলো একটি প্রাইমারি সোশ্যাল ইনস্টিটিউশন। যেমন ফ্যামিলি, রিলিজিয়ন, ম্যারেজ ইত্যাদি হলো প্রাইমারি সোশ্যাল ইনস্টিটিউশন, এবং এডুকেশনাল ইনস্টিটিউশন, ব্যাংক, লেজিসলেশন, কনস্টিটিউশন, বিজনেস ইত্যাদি হলো সেকেন্ডারি ইনস্টিটিউশন। এছাড়াও সুমার প্রাইমারি সোশ্যাল ইনস্টিটিউশনকে ক্রেসিভ ইনস্টিটিউশন এবং সেকেন্ডারি সোশ্যাল ইনস্টিটিউশনকে এনাক্টেড ইনস্টিটিউশন নাম দিয়েছেন। নেক্সট কোশ্চেন, Child Marriage Restraint Act was passed in the year: option A 1929, option B 1961, option C 1829, option D 1955. চাইল্ড ম্যারেজ রিস্ট্রেন্ট অ্যাক্ট কবে পাশ হয়েছিল? অ্যান্সার অপশন এ 1929-এ। 1961 হলো ডাউরি প্রহিবিশন অ্যাক্ট, 1829 প্রিভেনশন অফ সতী অ্যাক্ট, 1955 হলো দ্য হিন্দু ম্যারেজ অ্যাক্ট।
চাইল্ড ম্যারেজ রিস্ট্রেন্ট অ্যাক্ট 1929 সারদা অ্যাক্ট নামে পরিচিত এবং পার্লামেন্ট দ্বারা পাস্ট হয়েছিল 1929-এ এবং তখন ম্যারেজের মিনিমাম এজ ছিল বয়েজের ক্ষেত্রে 18 ইয়ার্স এবং গার্লসের ক্ষেত্রে 15 ইয়ার্স। তবে পরে অ্যামেন্ডমেন্ট বের হয় 1978-এ, মিনিমাম এজ অফ ম্যারেজ ইনক্রিজ হয় বয়েজের ক্ষেত্রে 21 এবং গার্লসের ক্ষেত্রে 18 ইয়ার্স। নেক্সট কোশ্চেন, The family of one married couple and their children is called option A nuclear family, option B extended family, option C joint family, option D consanguine family। যখন ফ্যামিলিতে ওয়ান ম্যারিড কাপল থাকেন অর্থাৎ একজন হাজব্যান্ড এবং একজন ওয়াইফ থাকেন এবং তাদের চিলড্রেনরা থাকেন তখন তাকে কোন ধরনের ফ্যামিলি বলা হয়? অ্যান্সার অপশন এ নিউক্লিয়ার ফ্যামিলি বলা হয়। নিউক্লিয়ার ফ্যামিলি বা সিঙ্গেল প্যারেন্ট ফ্যামিলি বলা হয়ে থাকে যখন ফ্যামিলিতে একজন হাজব্যান্ড ওয়াইফ থাকেন এবং তাদের চিলড্রেনরা থাকেন। এখানে ফ্যামিলির আরও বেশ কিছু টাইপ দেওয়া রয়েছে। নেক্সট কোশ্চেন দেখে নেওয়া যাক কী রয়েছে। চাইল্ড লেবার ইজ লিগালি প্রহিবিটেড আপ টু দ্য এজ অফ অপশন এ 18 ইয়ার্স, অপশন বি 14 ইয়ার্স, অপশন সি 20 ইয়ার্স, অপশন ডি 21 ইয়ার্স। আপ টু কত এজ পর্যন্ত চাইল্ড লেবার লিগালি প্রহিবিটেড? অ্যান্সার অপশন বি 14 ইয়ার্স। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ প্রাইমারি গ্রুপ? অপশন এ ফ্যামিলি, অপশন বি প্লে গ্রুপ, অপশন সি ট্রেড ইউনিয়ন, অপশন ডি পলিটিক্যাল গ্রুপ। এর মধ্যে কোন গ্রুপটি প্রাইমারি গ্রুপ? অ্যান্সার অপশন এ ফ্যামিলি। ফ্যামিলি, ফ্রেন্ডস ইত্যাদি হলো প্রাইমারি গ্রুপ এবং সোশ্যাল ইনস্টিটিউশন, সোশ্যাল অর্গানাইজেশন ইত্যাদি হলো সেকেন্ডারি গ্রুপ। নেক্সট কোশ্চেন, informal social control is option A the primary group will formulate the controlling measures, option B the secondary group will formulate the controlling measures, option C both option A and B, option D none of the above। এর মধ্যে ইনফর্মাল সোশ্যাল কন্ট্রোল কোনটি? অ্যান্সার অপশন এ দ্য প্রাইমারি গ্রুপ উইল ফর্মুলেট দ্য কন্ট্রোলিং মেজার্স। অর্থাৎ সোশ্যাল কন্ট্রোলের ইনফর্মাল সোশ্যাল কন্ট্রোল এবং ফর্মাল সোশ্যাল কন্ট্রোল রয়েছে। যখন কন্ট্রোলিং মেজার্স কোনো প্রাইমারি গ্রুপ ফর্মুলেট করে তখন তাকে ইনফর্মাল সোশ্যাল কন্ট্রোল বলা হয়, আর যখন কোনো কন্ট্রোলিং মেজার্স কোনো সেকেন্ডারি গ্রুপ ফর্মুলেট করে তখন তাকে ফর্মাল সোশ্যাল কন্ট্রোল বলা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন, having more than one husband to a woman at the same time is called option A polyandry, option B bigamy, option C monogamy, option D exogamy। যখন একজন ওমেনের বা একজন নারীর একাধিক হাজবেন্ড থাকে তখন তাকে কি বলা হয়? অ্যান্সার অপশন এ পলিএন্ড্রি বলা হয়। যখন একটি পরিবারে একজন স্ত্রীলোকের একাধিক স্বামী থাকে তখন তাকে বহুপতি পরিবার বা পলিএন্ট্রি বলা হয়ে থাকে এবং যখন একজন স্ত্রীলোক একসাথে একাধিক ভাইকে বিবাহ করেন তখন এই বিবাহ ব্যবস্থাকে ফেটার্নাল পলিএন্ট্রি বা এডেলফিক পলিএন্ট্রি বলা হয়। যেমন একটি এক্সাম্পল হলো দ্রৌপদীর বিবাহ। আর যখন একজন স্ত্রীর একাধিক স্বামী থাকছে কিন্তু স্বামীদের মধ্যে যে ভাইয়ের সম্পর্ক থাকতে হবে এমনটা নয়, তখন তাকে নন ফেটার্নাল পলিএন্ট্রি বলা হয়। যখন একজন স্ত্রীলোক একসাথে একাধিক ভাইকে বিবাহ করেন তখন সেই বিবাহ ব্যবস্থাকে বলা হয় ফেটার্নাল পলিএন্ট্রি বা অ্যাডেলফিক পলিএন্ট্রি। ঠিক এর অপোজিট হলো সরোরাল পলিগাইনি। অর্থাৎ এক্ষেত্রে কি হয়, একজন পুরুষ একসাথে একাধিক বোনকে বিয়ে করেন, অর্থাৎ একজন পুরুষের যে একাধিক ওয়াইফ থাকছে সেই ওয়াইফদের মধ্যে বোনের সম্পর্ক থাকছে, তখন তাকে বলা হয় সরোরাল পলিগাইনি। নেক্সট কোশ্চেন, ম্যারেজ আউটসাইড কাস্ট অপশন এ এন্ডোগ্যামি, অপশন বি এক্সোগ্যামি, অপশন সি হেটেরোগ্যামি, অপশন ডি পলিএন্ট্রি। যখন আউটসাইড কাস্টে ম্যারেজ হচ্ছে তখন তাকে কি বলা হয়? অ্যান্সার অপশন বি এক্সোগ্যামি বা বহির্গোত্র বিবাহ বলা হয়ে থাকে এবং এন্ডোগ্যামি হলো স্বগোত্র বা অন্তর্বিবাহ বা এন্ডোগ্যামি হলো যখন উইদিন কাস্টের মধ্যে বা গ্রুপের মধ্যে ম্যারেজ হচ্ছে তখন তাকে এন্ডোগ্যামি বলা হয়। এছাড়াও পাত্রপাত্রীর মধ্যে নানা বিষয়ে সমতা ও অসমতার ভিত্তিতে, যেমন পাত্রপাত্রীর মধ্যে বয়স, শিক্ষা, রুচি, আর্থিক অবস্থা, সামাজিক মর্যাদা প্রভৃতি নানা বিষয়ে সমতা ও অসমতার ভিত্তিতে বিবাহ বা ম্যারেজকে দুভাগে ভাগ করা হয়, হোমোগ্যামি এবং হেটারোগ্যামি। হোমোগ্যামি হলো পাত্রপাত্রীর মধ্যে যখন উল্লিখিত বিষয়গুলিতে মানে শিক্ষা, বয়স, রুচি, আর্থিক অবস্থা, সামাজিক মর্যাদা ইত্যাদি বিষয়গুলিতে বেশ কিছু সমতা দেখা যায় তখন সেই বিবাহ বা ম্যারেজকে
সমবিবাহ বা হোমোগ্যামি বলা হয়। আর যখন পাত্রপাত্রীর মধ্যে যখন এই বিষয়গুলির অর্থাৎ বয়স, শিক্ষা, রুচি, আর্থিক অবস্থা, সামাজিক মর্যাদা ইত্যাদি বিষয়ের অসমতা দেখা যায় তখন তাকে অসমবিবাহ বা হেটারোগ্যামি বলা হয়ে থাকে। এন্ডোগ্যামি হলো ম্যারেজ উইদিন কাস্ট অর গ্রুপ, আর এক্সোগ্যামি হলো আউটসাইড গ্রুপ অর কাস্টে যখন ম্যারেজ হচ্ছে। নেক্সট কোশ্চেন, পেট্রিয়ার্কাল ফ্যামিলি বেসড অন অপশন এ অথরিটি, অপশন বি রেসিডেন্স, অপশন সি অ্যানসেস্ট্রি, অপশন ডি স্ট্রাকচার। পেট্রিয়ার্কাল ফ্যামিলি এর মধ্যে কোন বিষয়ের ওপর নির্ভর করে? অ্যান্সার অপশন এ অথরিটির ওপর বেশ করে। ফ্যামিলির বেশ কিছু টাইপ রয়েছে, যেমন পেট্রিয়ার্কাল ফ্যামিলি, ম্যাট্রিয়ার্কাল ফ্যামিলি ইত্যাদি। ফ্যামিলি বা পরিবারের বেশ কিছু টাইপ রয়েছে। অথরিটি বা প্রভুত্বের মাপকাঠি অনুযায়ী পরিবারকে দুই ভাগে ভাগ করা হয়, পেট্রিয়ার্কাল ফ্যামিলি এবং ম্যাট্রিয়ার্কাল ফ্যামিলি। পেট্রিয়ার্কাল ফ্যামিলিকে পিতৃতান্ত্রিক পরিবার বলা হয়। এই ধরনের পরিবারে পুরুষের মাধ্যমে বংশ পরিচয় নির্ধারণ করা হয় এবং পুরুষ মানুষকে পরিবারের কর্তা বলে স্বীকার করা হয়। পিতৃতান্ত্রিক পরিবারের সকল দায়িত্ব পুরুষের হাতে ন্যস্ত থাকে, ফলে পরিবারের ভরণ পোষণ ও নিরাপত্তার জন্য পুরুষরাই দায়ী থাকে। পৃথিবীর প্রায় সর্বত্রই এই ধরনের পরিবারের স্বীকৃতি অধিক লক্ষ্য করা যায়। প্রাচীন রোমে সর্বপ্রথম আদর্শ পিতৃতান্ত্রিক পরিবারের প্রচলন দেখা যায়। আর মেট্রিয়ার্কাল ফ্যামিলিকে মাতৃতান্ত্রিক পরিবার বলা হয়। এই ধরনের পরিবারে স্ত্রীর অধিকার পুরুষের চাইতে বেশি থাকে এবং স্ত্রীলোকের মাধ্যমে বংশ পরিচয় নির্ধারণ করা হয়ে থাকে। মিশর, তিব্বত, দক্ষিণ ভারত, কোচিন, মালাবার প্রভৃতি স্থানে এই ধরনের পরিবার বিদ্যমান ছিল। রেসিডেন্স বা বাসস্থানের ওপর ভিত্তি করে পরিবারের দুটি টাইপ রয়েছে, মেট্রিলোকাল পরিবার এবং পেট্রিলোকাল পরিবার। মেট্রিলোকাল ফ্যামিলি বা মাতৃ আবাসিক পরিবার, এইরূপ পরিবারের প্রধান বৈশিষ্ট্য হল পাত্র তার নিজের পৈতৃক বাসস্থান বা পৈতৃক পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পাত্রীর পরিবারভুক্ত হয়ে বাস করে। ভারতবর্ষের উত্তর পূর্বাঞ্চলে খাসাদের মধ্যে এই ধরনের পরিবার দেখতে পাওয়া যেত। এছাড়া কিছু কিছু উপজাতির মধ্যে এই প্রথা প্রচলিত ছিল, কিন্তু শিল্পায়ন এবং নগরায়নের প্রসারের সঙ্গে সঙ্গে বহু উপজাতি গোষ্ঠীর মধ্যে মাতৃ আবাসিক প্রথা প্রায় লুপ্ত হয়ে যায়। এবং অপর একটি টাইপ হলো পেট্রিলোকাল ফ্যামিলি বা বলা যেতে পারে পিতৃ আবাসিক পরিবার। এইরূপ পরিবারের নিয়ম হলো পাত্রী বিবাহ বন্ধনের পর পাত্রের পরিবারভুক্ত হয়ে যায় এবং সেখানেই তার অধিকার গণ্য করা হয়। পিতার বাসস্থান বা পৈতৃক সম্পত্তির মালিক বা অংশীদার নাও সে থাকতে পারে। ভারতবর্ষের অধিকাংশ ক্ষেত্রে প্রধানত এই পরিবার বা পিতৃ আবাসিক পরিবার দেখা যায়। এছাড়াও রেসিডেন্স বা বাসস্থানের উপর বেশ করে আরেকটি টাইপ রয়েছে ফ্যামিলির, সেটি হলো চেঞ্জিং রেসিডেন্স, অর্থাৎ হাজব্যান্ড এবং ওয়াইফ অল্টারনেট করে তারা একে অপরের বাড়িতে বসবাস করেন। অর্থাৎ এক বছর হাজব্যান্ড তার ওয়াইফের বাড়িতে বসবাস করলো, নেক্সট ইয়ারে ওয়াইফ তার হাজব্যান্ডের বাড়িতে বসবাস করলো। এভাবে নিজেরা তাদের যে বাসস্থান বা রেসিডেন্স চেঞ্জ করে বসবাস করেন, এটি হচ্ছে চেঞ্জিং রেসিডেন্স। অন দ্য বেসিস অফ অ্যানসেস্ট্রি, অর্থাৎ বংশানুক্রমিক কিছু প্রকারভেদ বা টাইপস রয়েছে ফ্যামিলি বা পরিবারের, যেমন ম্যাট্রিলিনিয়াল ফ্যামিলি বা মাতৃগোত্রজ পরিবার এবং পেট্রিলিনিয়াল ফ্যামিলি বা পিতৃগোত্রজ পরিবার। এই ম্যাট্রিলিনিয়াল ফ্যামিলি বা মাতৃগোত্রজ পরিবারে কি দেখা যায়? পরিবারের সদস্যগণ যদি মায়ের বংশ মর্যাদা অনুযায়ী সমাজে প্রতিষ্ঠিত হয় তখন তাকে মাতৃগোত্রজ পরিবার বলা হয়ে থাকে। উত্তর পূর্বাঞ্চলে খাসাদের মধ্যে এই ধরনের পরিবার প্রথা প্রচলিত ছিল। আর পেট্রিলিনিয়াল ফ্যামিলি বা পিতৃগোত্রজ পরিবারে কি হয়? যে পরিবারের সন্তানগণ তাদের পরিবারের পরিচয় পিতার বংশ অনুযায়ী নির্ধারণ করে তখন তাকে পিতৃগোত্রজ পরিবার বলা হয়। ভারতবর্ষের অধিকাংশই এই ধরনের পরিবার বা পিতৃগোত্রজ পরিবারের উদাহরণ। ম্যারেজ বা বিবাহ পদ্ধতির ভিত্তি অনুযায়ী ফ্যামিলির বেশ কিছু টাইপ রয়েছে, যেমন পলিগ্যামি ফ্যামিলি রয়েছে, পলিএন্ডাস ফ্যামিলি রয়েছে, মনোগেমাস ফ্যামিলি রয়েছে ইত্যাদি। এছাড়া ডোমিনেন্স বা আধিপত্য বা কর্তৃত্বের উপর বেশ করে ম্যাট্রোনিমিক, প্যাট্রোনিমিক ফ্যামিলি রয়েছে। এছাড়াও ইমিডিয়েট ফ্যামিলি, কনজুগাল ফ্যামিলি, এক্সটেন্ডেড ফ্যামিলি, কনসেঙ্গুইন ফ্যামিলি ইত্যাদি রয়েছে। এছাড়াও ফ্যামিলির সাইজ বা স্ট্রাকচারের ওপর ডিপেন্ড করে নিউক্লিয়ার ফ্যামিলি রয়েছে বা বলা যেতে পারে একক পরিবার রয়েছে। এছাড়াও জয়েন্ট ফ্যামিলি বা যৌথ পরিবার রয়েছে, এক্সটেন্ডেড ফ্যামিলি বা বিস্তৃত পরিবার ইত্যাদি রয়েছে। নেক্সট কোশ্চেন, সোশিওলজি ইজ দ্য সায়েন্স অফ অপশন এ মাইন্ড, অপশন বি বিহেভিয়ার, অপশন সি সোসাইটি, অপশন ডি ফ্যামিলি। সোশিওলজি কি? অ্যান্সার অপশন সি সোসাইটি। সোশিওলজি হলো সায়েন্স অফ সোসাইটি। নেক্সট কোশ্চেন, হু নোন অ্যাজ দ্য ফাদার অফ সোশিওলজি? অপশন এ অগাস্ট কোত, অপশন বি কার্ল মার্কস, অপশন সি ম্যাক্স ওয়েবার, অপশন ডি সিগমন্ড ফ্রয়েড। এর মধ্যে ফাদার অফ সোশিওলজি হিসেবে কে পরিচিত? অ্যান্সার
অপশন এ অগাস্ট কোত। অগাস্ট কোত একজন ফ্রেঞ্চ ফিলোজোফার, ইনি ফাদার অফ সোশিওলজি হিসেবে পরিচিত। নেক্সট কোশ্চেন, দ্য ডিভিশন অফ সোসাইটি ইন্টু হায়ার অ্যান্ড লোয়ার সোশ্যাল ইউনিটস ইজ টার্মড অ্যাজ অপশন এ সোশ্যাল কন্ট্রোল, অপশন বি সোশ্যালাইজেশন, অপশন সি সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন, অপশন ডি সোশ্যাল প্রসেস। যখন হায়ার এবং লোয়ার সোশ্যাল ইউনিটে সোসাইটিকে ডিভিশন বা ভাগ করা হচ্ছে তখন তাকে কি বলা হয়? অ্যান্সার অপশন সি সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন বলা হয়ে থাকে। সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন হলো যখন সোসাইটিকে হায়ার এবং লোয়ার সোশ্যাল ইউনিটে কি করা হচ্ছে, ডিভাইড করা হচ্ছে, তখন তাকে বলা হচ্ছে সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন। নেক্সট কোশ্চেন, অল অফ দ্য ফলোয়িং আর দ্য সোশিও ইকোনমিক প্রবলেমস এক্সেপ্ট অপশন এ সুইসাইড, অপশন বি পোভার্টি, অপশন সি ডিপেন্ডেন্সি, অপশন ডি আনএমপ্লয়মেন্ট। এর মধ্যে কোনটি সোশিও ইকোনমিক প্রবলেম নয়? অ্যান্সার অপশন এ সুইসাইড। বাকি পোভার্টি, ডিপেন্ডেন্সি, আনএমপ্লয়মেন্ট হলো সোশিও ইকোনমিক প্রবলেম। বেশ কিছু সোশ্যাল প্রবলেম রয়েছে এবং এখানে তার বেশ কিছু ক্লাসিফিকেশন দেওয়া রয়েছে। ইকোনমিক প্রবলেমগুলি হলো পোভার্টি, আনএমপ্লয়মেন্ট, ডিপেন্ডেন্সি। বায়োলজিক্যাল প্রবলেমগুলি হলো ফিজিক্যাল ডিজিজ, ডিফেক্ট। সাইকোলজিক্যাল প্রবলেমগুলি হলো নিউরোসিস, সাইকোসিস, এপিলেপসি, ফেবেল মাইন্ডেডনেস, সুইসাইড, অ্যালকোহলিজম। কালচারাল প্রবলেমগুলি হলো প্রবলেম অব দ্য এজড, হোমলেস, উইডো, ডিভোর্স, ইললেজিটিমেসি বা অবৈধতা, ক্রাইম এবং জুভেনাইল ডেলিনকুয়েন্সি। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আ সোশ্যাল গ্রুপ? অপশন এ ফ্যামিলি, অপশন বি আ মার্কেট, অপশন সি পিপল ইন সার্কাস টেন্ট, অপশন ডি ক্রাউড। এর মধ্যে কোনটি সোশ্যাল গ্রুপ? এই কোশ্চেনটি আপনাদের সবার জন্য রইল। এই কোশ্চেনটির অ্যান্সার আপনারা কমেন্ট করে জানাতে পারেন। অসংখ্য ধন্যবাদ জানাই এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। কোনো কিছু জানার থাকলে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। নার্সিং রিলেটেড এরকম আরও ইনফরমেশন পেতে এবং কোশ্চেন অ্যান্সারের ভিডিও পেতে পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজকের জন্য এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটি বিষয় নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।